সুপ্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের আজকের টেস্ট পেপার সলিউশনের আজকের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের লেকচার হচ্ছে 2। তো প্রথম ক্লাসে আমরা ত্রিকোণমিতি, সাধারণ গণিতের ত্রিকোণমিতি থেকে প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ থেকে ক্লাস করব। তো যারা যারা যুক্ত হচ্ছে তারা দ্রুত কমেন্ট করো, কেমন আছো সবাই, আর কমেন্ট করিও। আর কে কোন জেলা থেকে যুক্ত হইছো এগুলো একটু কমেন্ট করবা, আবার কে কোন ব্যাচ সেটাও কমেন্ট করে আমাকে একটু জানাবা। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, আমরা 1 মিনিট সময় নিব, 1 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব। তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে ক্লাসে মেনশন করে দাও, আবার হচ্ছে তাদেরকে ক্লাসে আসার জন্য তোমাদের বিভিন্ন গ্রুপে হচ্ছে ক্লাসের লিঙ্কটা পাঠাতে পারো। আর সবাই একটু কমেন্ট করো। আগামীকাল আমরা ত্রিকোণমিতি থেকে ক্লাস করেছিলাম, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে। আমরা সবাই জয়েন হওয়ার জন্য 1 মিনিট সময় নিচ্ছি। সবাই জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে। সবাই কমেন্ট করিও। কে কোথা থেকে ক্লাসে যুক্ত হচ্ছে তারই একটু কমেন্ট করো। অলরেডি আমাদের 3-4 মিনিট সময় নষ্ট হয়েছে। তাড়াতাড়ি একটু কমেন্ট করো, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ থেকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল সমাধান করব, এবং ওই সৃজনশীল গুলো সম্বন্ধীয় যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো তোমাদের সাথে আলোচনা করব, যাতে এই সৃজনশীলটা সমাধান করে তোমরা সেম অন্যান্য যে ম্যাথ গুলো আছে অর্থাৎ সৃজনশীল যেগুলো আছে এগুলো তোমরা সমাধান করতে পারো। আচ্ছা, এখানে একজন কমেন্ট করছে হচ্ছে যে মালিয়া মার্জিয়া সরকার, ইংলিশ ভার্সনের জন্য কি ট্রান্সলেট করে দেওয়া হবে? না, ওইরকম কোনো এখন ব্যবস্থা এটা নাই। তুমি ক্লাসে থেকে যদি কিছু বুঝতে পারো তাহলে বুঝার চেষ্টা করো, আর ওই ব্যবস্থাটা নাই এখন। তারপর হাকিম সাপা সাপা ভাই, আমি নেত্রকোনা থেকে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে যুক্ত হওয়ার জন্য। যারা ক্লাসে যুক্ত হচ্ছে তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও। ক্লাসে এসেছো মানে তুমি এখানে ক্লাসে থাকো।
আমরা 1 ঘন্টার বেশি ক্লাস করবো না, 1টা ঘন্টা আমাদের সাথে থাকো। আজকে তুমি স্থির তৈরি থেকে পুরোটা কভার করতে না পারলেও তুমি হচ্ছে মিনিমাম, আমি বলবো যে প্রায় 100%-এর মধ্যে তুমি 40% আছে তোমার কমপ্লিট হবে। যে কয়টা সৃজনশীল করাবো এই সৃজনশীল গুলো ভালোভাবে বুঝতে তোমার এই সৃজন এই অধ্যায়ের কিছুটা তোমার বুঝে হয়ে যাবে। আমরা শুরু করছি, আমরা শুরু করে দিচ্ছি। যারা ক্লাসে আসছো তাদেরকে নিয়ে আমি শুরু করে দিচ্ছি, খাতা কলম নিয়ে নাও সবাই। তো আমাদের আজকে যে প্রথম যে সৃজনশীলটা, এই সৃজনশীলটার দিকে একটু তাকাও। তো বলছে যে এখানে দুইটা দেখো, দুইটা চার্জ আছে আমার কাছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। দুইটা চার্জ, দুইটার মাঝখানে তো দুইটা দুইটা ভিন্ন দূরত্বের তাদের মধ্যে অবস্থান করতেছে। তো এটা এখানে, এটা এখানে, তাদের মাঝখানে আকর্ষণ বল হচ্ছে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। এখানে প্রথম যে চার্জটা সেটা হচ্ছে Q1 সমান 100 কুলম, আর Q2 সমান হচ্ছে -80 কুলম। Q2 সমান হচ্ছে এখানে -80 কুলম দেওয়া আছে। বাংলা টার্মস গুলা বুঝতে একটু প্রবলেম হয়, ইংলিশ ভার্সনের জন্য হলে আমাকে একটু জানাইন ভাই। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে গ নাম্বার কোশ্চেনে বলছে কিউ ও Q2, Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত, তোমাকে সেটা বের করতে বলছে। তো এখানে দুইটা যে চার্জ দেওয়া আছে, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বটা কতটুকু সেটা তোমাকে দেখাতে বলছে। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার আগে আমি পদার্থবিজ্ঞানের সৃজনশীল সম্বন্ধে তোমাদেরকে একটু কথা বলি। প্রথমে ক আর খ নিয়ে তেমন কিছু বলার নাই, ক হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন হবে, আর খতে হচ্ছে অনুধাবন কোশ্চেন। তোমাকে ক পাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন সংজ্ঞা শিখবা, আর হচ্ছে সূত্রগুলো শিখবা, যেমন নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। এরপর হচ্ছে বিভিন্ন বলতে কি বোঝায় এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়বা। তো প্রত্যেকটা অধ্যায় দেখবা যে যে টপিক অনুসারে এক একটা অধ্যায়ের মধ্যে বিভিন্ন টপিক আছে, ওই টপিক গুলো হচ্ছে তোমার খ নাম্বার কোশ্চেনের জন্য, ওগুলো আবার কতেও আসে। এরপরে ঘ নাম্বার আর ঘ, এই ঘতে দেখবা গর যে ম্যাথ গুলো দিবে, অর্থাৎ এই যে গ, এই ঘ, এই গর ম্যাথ গুলো তোমরা জাস্ট শুধু হচ্ছে তুমি সূত্র যদি পারো, বইয়ের সূত্র যেগুলো আছে এগুলো পারো, তাহলে তুমি গটা ইজিলি পারবা। এটা একেবারে 100% গ্যারান্টি। তুমি যদি সূত্র পারো, এই যে গটা দেওয়া আছে এই গ গুলো তুমি ইজিলি পারবা। মানে এটা না পারার কিছু নাই, এটা পারার জন্য তোমাকে এত মহাজ্ঞানী হতে হবে এরকম কোনো কিছু নাই, এটা ইজিলি পারা যায়। আর লাস্টের যে ঘ যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা পারার জন্য তোমাকে বইয়ের বেসিক পারতে হবে। এটা এখানে, এটা পারার জন্য তুমি সূত্র দিয়ে তোমার কাজ হবে না, জাস্ট তোমাকে বুঝতে হবে। সূত্র পারতে হবে, ঠিক আছে, সূত্রের পাশাপাশি তোমাকে হচ্ছে বেসিক গুলো বুঝতে হবে। যদি বেসিক বুঝো তাহলে তুমি এটা আনসার করতে পারবা। আচ্ছা, রিপাত হোসেন যুক্ত হয়েছে, ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছে ক্লাসে, তোমরা খাতা কলম নিয়ে বসবা। আমি আজকে ভিডিও দিয়ে আমি একটা তোমাদেরকে বার্তা দিয়েছিলাম যে তোমরা ক্লাসে আসলে ক্লাসে ঘুরে চলে যাবে না, ক্লাসে দেখবা কি করানো হচ্ছে, সেগুলো একটু করার চেষ্টা করো। দুই একদিন করো, এরপর ভালো লাগলে, না লাগলে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা ঘ নাম্বারটা দিয়ে শুরু করতেছি, একের ঘ। আচ্ছা, এখানে দেখো বলছে Q1 ও Q2 এর মধ্যবর্তী চার্জ। তাহলে প্রথমে তুমি দেওয়া আছে দিয়ে লিখবে, কিভাবে লিখতে হবে সেগুলো ভালো করে ফলো করো। শর্টকাট লেখা বাদ দাও, শর্টকাট লেখা যাবে না। প্রথমে লিখবে যে দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখতে হবে। দেওয়া আছে প্রথম চার্জ এখানে Q1, তাহলে Q1 হচ্ছে তোমার এখানে প্রথম যে চার্জটা, লিখবা প্রথম চার্জ Q1 সমান 100 কুলম। দেখো এগুলো যদি সবকিছু তুমি ভেঙে ভেঙে লিখো, তোমার সময় কিন্তু বেশি যাবে না। তোমরা মনে করো যে সময় অনেক নষ্ট করে বলতেছে, এরকম না। লিখো, এগুলো লিখলে স্যাররা সন্তুষ্ট হয়, মানে স্যাররা খুশি হয়। যদি শর্টকাট লেখো, স্যাররা মনে করে যে তুমি হচ্ছে একটু বেশি পণ্ডিত। স্যাররা এটা নেগেটিভলি মনে করে, কারণ যিনি খাতা কাটবে ওনার মাইন্ডসেটে যা আসবে উনি নাম্বার ওইভাবে দিবে। ওনার মাইন্ডসেটে যদি হয় যে এখানে আমি 3 হতে দিব না, 1 কমাই দিব, উনি এটাই করবে। তো ওনার মাইন্ডসেট যাতে ভালো থাকে তোমার এটা চিন্তা করতে হবে সবসময়। এরপরে মাঝখানে মধ্যবর্তী আকর্ষণ বল, বা মধ্যবর্তী আকর্ষণ বল, আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল F সমান 4.5 ইন্টু 10⁻12 নিউটন। এখন বলছে মধ্যবর্তী দূরত্ব বের করতে, তো লিখবে আমরা জানি F সমান, আকর্ষণ বল F সমান কে,
কে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, কে ইন্টু বল দোনোটার গুণফল Q1 Q2, এটা সবাই পারো। আর মাঝখানে মধ্যবর্তী দূরত্ব এটাকে ডি স্কোয়ার, এটা হচ্ছে ডি। আর এই Q1 Q2 এগুলো লিখছি আমি, এফ এর মান লিখছি, কে এর মান, কে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, কে সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এরপর আসো, তাহলে এখান থেকে তোমাকে কার মান বের করতে হবে, তোমাকে সবকিছু দেওয়া আছে, এখান থেকে তুমি জাস্ট হচ্ছে ডি এর মানটা বের করো। তাহলে তুমি এখানে আর ভাবে চিনতে পারো, আর ভাবে চিনতে পারো, রিপ্লেস করে দাও। তো এখানে যদি আর ভাবে চিনতে পারো, তাহলে ডি স্কোয়ার যাবে এফ এর কাছে, এফ যাবে ডি স্কোয়ার কাছে, তাহলে এখানে হবে ডি স্কোয়ার ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড বাই এফ। এখন মান বসাও, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹, কিউর মান, কিউর মান হচ্ছে এখানে 100, আর Q2 এর মান হচ্ছে 80। দেখো এখানে আমি মান লিখছি কিন্তু -80 কুলম্ব, যেটা দেওয়া ছিল এটা লিখছি, কিন্তু যখন মহাকর্ষ বল নিয়ে কাজ করবা, তখন অ্যাপ রিলেটেড কাজ, তারপর হচ্ছে দূরত্ব বের করা, এগুলো বের করা, তখন তুমি হচ্ছে এখানে মাইনাস থাকুক, এটা মাইনাসটাকে লিখবা না, জাস্ট কি লিখবা, জাস্ট প্লাস লিখবা, প্লাসের যে ধনাত্মক মানটা দিবে, ধনাত্মক মান নিতে হবে, নেগেটিভ মান নেওয়া যাবে না। এরপর এফ এর মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻12, এটা ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে 16 আসবে। তাহলে আমরা ডি স্কোয়ার ইকুয়াল পেলাম হচ্ছে 16, সুতরাং এখন ডি সমান √16 সমান সমান 4, 4 কি হবে, মিটার হবে। তাহলে আমরা এখানে মধ্যবর্তী দূরত্বটা পেলাম কত, 4 মিটার। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করিও। বুঝে গেছে কিনা, আর হচ্ছে খাতাতে তুলে নিছো কিনা একটু কমেন্ট করে জানাবা আমাকে, একটু কমেন্ট করতে হবে, কারণ আমি একদিক দিয়ে পড়াবো, তোমরা আরেক দিক দিয়ে যদি কোনো কিছু না করো, আমার সাথে সাথে যদি রেসপন্স না করো, তাহলে আমারও ভালো লাগবে না। এটা বুঝে গেছে কিনা আর খাতায় তুলে নিছো কিনা একটু কমেন্ট করিও। বুঝে গেছে কিনা একটু কমেন্ট করি, এরপর আমরা হচ্ছে খ নম্বর কোশ্চেনটা সলভ করবো। প্রথম যে কোশ্চেন গুলো থাকে এগুলো খুব ইজি থাকে, এরপরের গ এগুলো একটু পেঁচানো থাকে, এগুলো বেসিক না বুঝতে পারা যাবে। আচ্ছা, এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেনটাতে চলে যাচ্ছি। ঘ নাম্বার কোশ্চেনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো বলছে যে কিউ ও Q2, Q1 ও Q2 এদের সংযোজক সরলরেখার কোন অবস্থানে একক আদান স্থাপনের জন্য উভয়ের তীব্রতা সমান হবে। কোশ্চেন ভালো করে খেয়াল করো, বলছে যে এদের সংযোজক যে সরলরেখা, এই দেখো এই যে চার্জ, এই চার্জ জোনটাকে একটা সরলরেখা দ্বারা সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু তো বলছে এই সংযোজক সরলরেখার কোন অবস্থানে একক আদান স্থাপনের জন্য উভয় তীব্রতা সমান হবে। অর্থাৎ তুমি হচ্ছে এই দুটো চার্জের মাঝখানে বা দুটোটার মধ্যে তুমি যে কোনো একটা জায়গায় তুমি কি করতে চাচ্ছ, এদের তীব্রতা একটা আদান স্থাপন করে এদের তীব্রতা সমান করতে চাচ্ছ। এখন সমান করলে কোন অবস্থানে তীব্রতা
সমান হবে সেটা তোমাকে বের করতে হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করি। তাহলে আমাদেরকে বের করতে হবে কোন অবস্থানে তীব্রতাটা সমান হবে সংযোজক সরলরেখা। এই যে সরলরেখাটার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তীব্রতা সমান হবে সেটা আমাদেরকে গাণিতিকভাবে বের করে দেখাতে হবে। রিবাত হোসেন, তুমি এখানে ক্লাসে যারা যুক্ত হচ্ছে তোমরা ক্লাসে পড়া রিলেটেড, অর্থাৎ আমি যেগুলো বলবো ওই ধরনের কমেন্ট করবা, অন্য ধরনের কমেন্ট করার দরকার নাই। ইয়াসিন হোসেন ক্লাস আসছো, তারপর হচ্ছে তোমার ক্লাসে এসেছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা খেয়াল করো, গ নাম্বার কোশ্চেনটাতে আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এখানে একটা হচ্ছে দেখো ধনাত্মক, আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান, দুইটা কিন্তু দুই ধরনের আধান, কোনটা সেম না কিন্তু। একটা ধনাত্মক আরেকটা হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে নরমালি কি করে, তাদের মধ্যে আকর্ষণ কাজ করে, এটা তোমরা সবাই জানো। তো এদের মধ্যে তীব্রতাটা কোথায় হবে, এই সরলরেখার ভিতরে হবে নাকি এই পাশে হবে নাকি এই পাশে হবে? দেখি বলো তো এখানে, যে এখানে আমাদের কি আছে, একটা ধনাত্মক আধান একটা হচ্ছে ঋণাত্মক আধান আছে। তো দুটোটার মধ্যে আমাদের তীব্রতা, অর্থাৎ কোন অবস্থানে এদের তীব্রতা, অর্থাৎ এটা কি এই দুটোটা চার্জের মাঝখানে হবে এদের অবস্থানটা, নাকি কিউ2 এর এই পাশে হবে নাকি কিউ1 এর এই পাশে হবে, একটু কমেন্ট করে জানাবা। দেখো কমেন্ট করি, যারা ক্লাসে যুক্ত হচ্ছে আজে বাজে কমেন্ট না করে পড়ার দিকে সবাই মনোযোগ দাও। এখানে আমাদের একটা হচ্ছে দেখো, চিত্র দিয়ে খেয়াল করো, এখানে কিউ আদান, এটা হচ্ছে কিউ আদান, এরপরে এই অবস্থানে হচ্ছে আমাদের মনে করো এই যে কিউ, কিউ একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে যখন হচ্ছে এ হবে সংযোগ হবে, তখন তাদের মধ্যে সংযোজক সরলরেখার অবস্থানটা, যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাদের মাঝখানে যে তীব্রতাটা, তীব্রতা অবস্থান হচ্ছে এই সরলরেখার মাঝখানে হবে না। প্রথম কথা হচ্ছে এদের মাঝখানে হবে না, যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক। কারণ হচ্ছে যে ধনাত্মক আর ঋণাত্মক হওয়ার কারণে ধনাত্মক আধান কি চায়, তার দিকে তীব্রতাটা হোক, আবার ঋণাত্মক আধানের চায় হচ্ছে তার দিকে ঋণাত্মক এটা হোক। আর এই কারণে তাদের মাঝখানে হয় না, কারণ মাঝখানে হলে তীব্রতা সমান হয়ে দুটোটা জিরো হয়ে যায়, একটা যেহেতু ধনাত্মক একটা ঋণাত্মক, এই কারণে তাদের অবস্থানটা হবে যার আদান কম, অর্থাৎ এটা সংযোজক সরলরেখার বাইরে হবে, যার আদান কম তার পাশে হবে। যেমন এখানে 100 আর এখানে হচ্ছে -80, ওটার মধ্যে ছোট হচ্ছে কোনটা, ছোট হচ্ছে -80। এই কারণে তীব্রতার অবস্থান হবে যেটা ক্ষুদ্র অর্থাৎ ছোট ওইটার পাশে হবে, অর্থাৎ এখানে এটার অবস্থান হবে এই পাশে হবে। কিউ2 হচ্ছে আমাদের এখানে ছোট, এই কারণে এটার এই পাশে হবে, আর এখানে হচ্ছে 100 কুলম্ব। ঠিক আছে, এখানে আমাদের দূরত্বটা কত ছিল, এই দুটার মধ্যে দূরত্ব হচ্ছে 4 মিটার। আমরা ক নাম্বারের মধ্যে বের করছিলাম এখানে 4 মিটার। এখন আমরা লিখবো যে, মনে করি তাহলে এই অবস্থানটার একটা নাম দেওয়া যায়, এই অবস্থানটার নাম হচ্ছে পি বিন্দু, আর এটা কিউ, আর এটা হচ্ছে কিউ2। এখন আমরা লিখবো যে মনে করি -80 কুলম্ব হতে, অর্থাৎ অবস্থানটা বলতে হবে -80 কুলম্ব হতে x মিটার দূরে, অর্থাৎ এখান থেকে x মিটার দূরে, x মিটার দূরে পি বিন্দুতে, x মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান হবে। ঠিক আছে, -80 থেকে x মিটার দূরে, অর্থাৎ এখান থেকে x মিটার দূরে পি বিন্দুতে
তীব্রতার মান কি হবে, সমান হবে। এবার আমরা কি করব, এই কিউ আধানের জন্য পি বিন্দুতে কিউ আধানের জন্য তীব্রতা বের করব, আবার পি বিন্দুতে কিউ টু আধানের জন্য তীব্রতা বের করব। হ্যাঁ, শ্রাবণ তালুকদার কমেন্ট করছো কিউ টু আধানের ওই পাশে হবে, ঠিক আছে, রাইট বলছো। তাহলে এখন আমরা লিখবো যে পি বিন্দুতে কিউ ওয়ান আদানের জন্য তীব্রতা তীব্রতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, তাহলে ই ওয়ান সমান তীব্রতার সূত্রটা হচ্ছে কি কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর ওয়ান হবে, যেহেতু আমরা কিউ ওয়ান এর জন্য বের করতেছি এই কারণে আর ওয়ান। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন আমরা এখন কি করবো না, জাস্ট আমরা এখন লিখে রাখবো কিউ কে আর হচ্ছে কিউ ওয়ান। আচ্ছা, এখানে আর ওয়ান এর মান কত হবে, আর ওয়ান মানে হচ্ছে দূরত্ব। আমরা পি বিন্দুতে কিউ ওয়ান এর জন্য, তাহলে কিউ ওয়ান থেকে পি পর্যন্ত দূরত্ব কত আছে, কিউ ওয়ান থেকে পি পর্যন্ত দূরত্ব এতটুকু হচ্ছে 4 মিটার, এতটুকু হচ্ছে x মিটার, তাহলে 4 আর হচ্ছে x মিলে কত হবে, 4 প্লাস x হবে। তাহলে আর ওয়ান এর মান হচ্ছে 4 প্লাস x, আর উপরে স্কোয়ার আছে। এরপরে এবার হচ্ছে কিউ টু আদানের জন্য তীব্রতা ই টু সমান, সূত্র হচ্ছে কে কিউ টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার। এখন এখানে কিউ যেভাবে থাকুক, তারপর কিউ টু আর টু এর মান, কিউ টু থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স আর উপরে স্কোয়ার। ঠিক আছে, এতটুকু তো আশা করি বুঝে গেছে। এখন আমাদেরকে বলছে যে কোন সমান হবে, তাহলে তীব্রতার দোনটা যেহেতু সমান হবে, তাহলে আমরা ই ওয়ান আর ই টু দোনটা সমান লিখে এখান থেকে জাস্ট হচ্ছে এক্স এর মান বের করলে আমরা বুঝতে পারবো যে কোন অবস্থান আছে। যেহেতু ধরছি যে এক্স মিটার দূরে পি বিন্দুতে তীব্রতা সমান হবে, তাহলে আমরা এক্স এর মানটা বের করি। তাহলে এখন সত্যমতে ই ওয়ান ইকুয়াল ই টু, ই ওয়ান এর মান হচ্ছে এটা কে কিউ ওয়ান ডিভাইডেড বাই 4 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল কে কিউ টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে। দেখো কিউ এখানে আছে বাদ, ওই জায়গা থেকে কে গুলো বাদ, তাহলে থাকতেছে এখানে কিউ ওয়ান 4 প্লাস এক্স হোল স্কোয়ার, আমার এখানে থাকবে কিউ টু, আর এখানে হচ্ছে এস স্কোয়ার। ঠিক আছে, এগুলোর আমাদের আর কোনো প্রয়োজন নেই, এগুলো আসলে তোমাদের লিখা হয়েছে। এখন এই দেখো কিউ ওয়ান এর সাথে কিউ টু সম্পর্ক যেহেতু আছে, আমি কিউ ওয়ান আর কিউ টু কে এক পাশে রাখতেছি, অর্থাৎ এদের মধ্যে আমি আর এইভাবে চেঞ্জ করতেছি, অদল বদল করলে এটা যাবে এখানে, এখানে আসবে কিউ টু আসবে এখানে, তাহলে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু, আর এখানে 4 প্লাস এক্স হোল স্কোয়ার এটা চলে যাবে এখানে, প্লাস এক্স হোল স্কোয়ার আর এস স্কোয়ার থাকতেছে এখানে। তাহলে আমাদের কিউ ওয়ান এর মান কত, এখন কিউ ওয়ান এর মান ছিল হচ্ছে 100, আর কিউ টুর মান হচ্ছে 80। আর এখানে দেখো যেহেতু দুটোটার উপর এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার, তাহলে আমি এভাবে লিখতে পারি 4 প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু উভয়ের উপরে কি আছে স্কোয়ার আছে, আমি এভাবে লিখতে পারি। এখন দেখো, এখন যদি ক্যালকুলেশনে আসি, তাহলে এখানে দেখো এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমাদের বাদ দিতে হবে, কারণ আমরা মান বের করবো এক্স এর, তাহলে আমরা রুট করে দিই, তাহলে আমাদের কাছে থাকবে 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, আর যেহেতু উভয় জায়গায় আমরা রুট করে দিচ্ছি তাহলে এখানে রুট আসবে, আর এখানে রুটের স্কয়ারে বাদ দিয়ে স্কয়ারটা চলে গেছে, তাহলে 100 ডিভাইডেড বাই 80। এখন এখানে দেখো 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 0.894,
তারপর এটাকে সমাধান করলে এতটুকু সমাধান করলে আমরা মান পাই এটা। এবার হচ্ছে তুমি আর ভাবে গুণ করো। এটা নিচে মনে মনে কত আছে, 1 আছে। আর ভাবে গুণ করো, তাহলে x গুণ হবে এটার সাথে, আর 1 গুণ হবে 4 প্লাস x এর সাথে। তো 4 প্লাস x এর সাথে 1 গুণ হবে, থাকতেছে 4 প্লাস x, আর x গুণ হবে 0.894 এর সাথে, তাহলে 0.894 x। তাহলে আমাদের এবার x জাতীয় যেগুলো আছে এগুলোকে এক পাশে, আর x জাতীয় বাদে যেগুলো আছে এগুলোকে এক পাশে রাখো। ঠিক আছে, তাহলে খেয়াল করো। তাহলে আমাদের এখন আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। আমরা এখানে একটু খেয়াল করি, এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে মনে হয় ক্যালকুলেশনটা। 100 ডিভাইডেড বাই 80। আচ্ছা, এখানে আমাদের এটা হবে না, এখানে হবে মানটা, সরি, এখানে হবে 1.118, এটা হবে। তারপর এটা যদি আমরা আর ভাবে গুণ করি তাহলে 1.118x। তারপর এবার 4 কে এক পাশে রেখে x টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 1.118x, আর x ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস x। তাহলে দেখো এখানে 4 থাকতেছে, আর এখানে দেখো দোনোটা জায়গায় x আছে, তাহলে আমি দোনো জায়গা থেকে x কমন নিয়ে নিই। x কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1.118 মাইনাস, আর এখানে x থেকে x কমন নিলে থাকবে কত, 1 থাকবে। তাহলে 4 ইকুয়াল x ইন্টু, দেখো 1.18 মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 0.118। তো সুতরাং x সমান, তাহলে এখন 4 এর সাথে এটা ভাগ হয়ে যাবে, 0.118। 4 ডিভাইডেড বাই 0.118 করলে, ক্যালকুলেশনে করলে আসতেছে 33.89 মিটার আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে x এর মান। তোমরা ক্লাসে যারা যুক্ত আছো এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমার এখানে নেটের সমস্যার কারণে তোমাদের কমেন্ট গুলো আমি পড়তে পারছি না। এই ম্যাথটা বুঝে গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা x এর মান পেলাম হচ্ছে 33.89 মিটার, তার মানে কিউ ও কিউ টু এদের সংযোজক সরলরেখার সরলরেখা থেকে 33.89 মিটার দূরে একক আদান স্থাপনের জন্য উভয় দূরতা কি হবে, সমান হবে। ম্যাথটা বুঝে থাকলে কমেন্ট করে আমাকে জানাও, আর না বুঝলে কমেন্ট করো, তাহলে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ জি স্যার, অনেকে কমেন্ট করছো, তোমা কমেন্ট করছো, জি স্যার বুঝছো, তারপর হচ্ছে শ্রাবণ আনসার ঠিক আছে। হ্যাঁ, খাতা তুলো হয়েছে কিনা কমেন্ট করিও। এরপর আমরা 2 নম্বর সৃজনশীলটা সমাধান করবো। দিয়ান নিদা হাকিম সাফা কমেন্ট করছে ফানি ভাঙ্গা। হ্যাঁ, ইজি ইজি ছিল এটা, এরপর একটা কঠিন আছে ওইটা দেখবে, এটা খুব ইজি ছিল। আচ্ছা, এরপরটার দিকে আমরা চলে যাচ্ছি। এরপরটার কোশ্চেন খেয়াল করো। দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলছে, বলছে যে দুইটা বিন্দু আছে এখানে সেম ভাবে দুইটা বিন্দু, একটা হচ্ছে পি বিন্দু, একটা হচ্ছে কিউ বিন্দু।
পি বিন্দুতে চার্জ হচ্ছে 70 কুলম আর এখানে হচ্ছে -13 কুলম। এখানে কে সমান, কে এর মান দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে, আর এদের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। তোমাকে প্রথমে ক নাম্বার কোশ্চেন বলছে যে চার্জ এর মধ্যবর্তী ক্রিয়ারত বলটা কত হবে সেটা বের করতে। দেখো আমি বলছিলাম না পদার্থবিজ্ঞানের যে গ নাম্বার কোশ্চেন গুলো হয় এগুলো খুবই সহজ হয়, এগুলো খুবই সহজ হয়। এখানে তোমাকে কি বের করতে বলছে, চার্জ এর মধ্যে ক্রিয়ারত বল। তাহলে প্রথমে লিখবে, তুমি দেওয়া আছে এখানে, দেওয়া আছে যা যা সেগুলো লিখে নিবা। পি চার্জ, পি এর চার্জ সেটাকে কিউ এ দ্বারা প্রকাশ করবা। কিউ এর সমান হচ্ছে 70 কুলম। তারপর কিউ এর চার্জ কিউ সি হবে, সরি কিউ সি, আর এখানে হচ্ছে কিউ, এখানে এ 1 আর 2 দ্বারা লিখতে পারো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে -13 কুলম। এখন বলছে আর এখানে দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কে সমান 9 ইন্টু 10⁹9 nm স্কয়ার সি ইনভার্স 2। এখন লিখবা, আমরা জানি F সমান K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা ডি, ডি মানে হচ্ছে এখানে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, সেটা লিখে দিবা। ডি সমান হচ্ছে 1 মিটার। তাহলে কিউ সমান, কিউ এর মান হচ্ছে এখানে কত, 9 ইন্টু 10⁹9, আর কিউ ওয়ান এর মান হচ্ছে 70। ধনাত্মক মান নিবা, ঋণাত্মক মান নেওয়া যাবে না। ঋণাত্মক, ঠিক আছে, এটা ঋণাত্মক আদান। তবে আদান ধনাত্মক ঋণাত্মক আমরা এখানে বিবেচনা করবো, শুধু এখানে আমাদের ধনাত্মক মান নিতে হবে। তাহলে 30, আর ডি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে পাচ্ছি আমরা 1.89 ইন্টু 10⁻13 নিউটন। শেষ। খুব ইজি ছিল। এটা বুঝতে পারছো কিনা কমেন্ট করিও। আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে তোলা হয়েছে। এরপরে গ নাম্বার কোশ্চেনটাতে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এরপরে ঘ নাম্বার কোশ্চেনটাতে দেখো, বলছে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে, এখানে যে চার্জ দুটো আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এই দুটাকে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে। ভালো করে কথা বুঝো, এখানে কিন্তু কোশ্চেনটাতে একটু পেছানো আছে। চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে, অর্থাৎ পি আর কিউ কে দুটাকে কি বলছে, একসাথে করার জন্য। মনে করো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এই দুটা কিন্তু বলছে কি স্পর্শ করার জন্য, দুটাকে স্পর্শ করছি। স্পর্শ করার পর বলছে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিতে। স্পর্শ করা হয়েছে, স্পর্শ করার পরে কি হয়েছে তোমাকে সেটা বের করতে হবে। আবার বলছে স্পর্শ করার পর মনে করো ছিল স্পর্শ হয়েছে, এরপর আবার দণ্ডটাকে দুই জায়গায় রেখে দিতে হবে। রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোজক রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ হবে। অর্থাৎ এদের সংযোজক যে রেখাটা, অর্থাৎ কোন জায়গায় দ্বারা সংযোগ হয়েছে হবে সেটা তোমাকে বের করতে হবে। আগের তুলনায় সেটা কত গুণ বেড়ে যায়, অর্থাৎ সংযোগ করালে কি হয় আর সংযোগ না করালে তাদের অবস্থানটা কোন জায়গায় হয়, নিরপেক্ষ যে বিন্দুটা, অর্থাৎ তাদের মধ্যে যে তীব্রতা বা তাদের মধ্যে যে সংযোগের যে জায়গাটা কোন জায়গায় হবে তোমাকে সেটা বের করতে হবে। এটা কি আগের তুলনায় বেশি হবে নাকি আগের তুলনায় কম হবে সেটা তোমাকে বের করতে হবে। এখানে কিন্তু দুইটা কন্ডিশন এই কোশ্চেনে। একটা হচ্ছে প্রথমে তোমাকে স্পর্শ করতে হবে, এরপর হচ্ছে স্পর্শ করার পর তাদেরকে কি করতে হবে, আগে যে জায়গায় ছিল
সেই জায়গায় রেখে দিতে হবে, তো তাদের কি করা যাবে। আমরা দেখি ভালো করে, একটু মনোযোগ দিতে হবে, ম্যাথটাতে একটু বোঝার বিষয় আছে। এটা বুঝলে এই রিলেটেড যে কোনো ম্যাথ তুমি পারবা। আমরা কিন্তু সেম রিলেটেড এখন কোশ্চেন করাচ্ছি, কিন্তু আমরা বলছিলাম যে পরীক্ষা হবে, আমরা পরীক্ষা যখন নিব তখন এই সেম রিলেটেড তোমাকে প্রশ্ন দিব, কিন্তু প্রশ্নের মধ্যে একটু পেঁচাই দিব, যেমন মানগুলো চেঞ্জ করে দিব আর কোশ্চেন একটু ঝামেলা করে দিব। আমরা পরীক্ষা নিব যখন আমাদের অর্থাৎ সাতটা শেষ হয়ে, যেমন আমরা ত্রিগণিতিতে কালকে একটা ক্লাস করছি, এবার আগামীকাল আর একটা ক্লাস করবো, দুইটা ক্লাস শেষ হলে আমাদের পরীক্ষা হবে, এরকম করে সকল বিষয় এরকম হবে। আচ্ছা, তাহলে ঘ নাম্বার, সবাই আমার সাথে সাথে করবা। চার্জ দ্বয়কে স্পর্শ করে, এখন দেখো চার্জ দ্বয়কে স্পর্শ করলে কি হয়। এখন এখানে দুইটা পি আর হচ্ছে কিউ, পি আর কিউ, এখন পি আর কিউ একটা হচ্ছে 17 কুলম আর একটা হচ্ছে -13 কুলম। এখন তাদের মধ্যে স্পর্শ করালে কি হবে, আগের মতো কন্ডিশন দেখো, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক, তাদের মাঝখানের দূরত্বটা হচ্ছে 1 মিটার, কিন্তু মাঝখানের দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন এই দুটোটা কিন্তু কি, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক, এখন তাদের মধ্যে যদি আমি স্পর্শ করাই তাহলে তাদের মধ্যে, ঠিক আছে আমরা জানি যে ধনাত্মক আর ঋণাত্মক কি করে, পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু এখানে আমাদের অবস্থান দেখতে হবে, অর্থাৎ তারা সংযোগ অবস্থান কোন জায়গায় তাদের অবস্থানটা হয়। তো আমাদের অবস্থানটা কি হবে, এটাও সেম ভাবে ধনাত্মক আর ঋণাত্মক আধান মিলে তাদের যে তীব্রতার যে স্থান, এখানেও আমরা সেম ভাবে তীব্রতা দিয়ে কাজ করতে হবে। তো ধনটা বিন্দুর জন্য যেহেতু আমাদের কি বের করতে হবে, নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করতে হবে, তো অবস্থান বের করার জন্য আমাদের তীব্রতার মানটা বের করতে হবে। তাদের মধ্যে যে পি আর কিউ বিন্দুর মধ্যে যে তীব্রতা সেটা কোথায় যায়, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তাদের তীব্রতাটা যাবে হচ্ছে কিউ এর এই পাশে যাবে, ঠিক আছে। তাহলে কিউ থেকে এখানে কিউ, তাহলে এটা থেকে এক্স মিটার দূরে এম বিন্দুতে যাবে এটা, ঠিক আছে। এক্স মিটার দূরে এম বিন্দুতে এই তীব্রতাটা যাবে। তাহলে আমরা এই বিন্দুতে এম বিন্দুতে কিউ বিন্দুর জন্য তড়িৎ তীব্রতা এবং এম বিন্দুতে কিউ বিন্দুর জন্য তড়িৎ তীব্রতা আগের মতো বের করব। তাহলে লেখো যে এম বিন্দুতে সি বিন্দুর তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা কি ই1, ই1 সমান সূত্র হচ্ছে কে কিউ, এখানে এটা হচ্ছে কিউ1 দ্বারা প্রকাশ করতেছে, আর এখানে হচ্ছে আর1, আর1 স্কয়ার। তাহলে দেখো কে কে এর মতো থাকুক আর কে1ও থাকুক, এখানে আর এর মান কি হবে, আর এর মান দেখো পি বিন্দুতে এম, এম বিন্দুতে পি বিন্দুর জন্য, তাহলে পি থেকে এম পর্যন্ত তোমার দূরত্ব দেখতে হবে, পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, আবার কিউ থেকে এম পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, এক্স মিটার, তাহলে 1 + x মিলে কত হবে, 1 + x মিটার হোল স্কয়ার। এরপরে কিউ বিন্দুর জন্য, কিউ বিন্দুর জন্য তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা E2 সমান কে কিউ2 ডিভাইডেড বাই হচ্ছে আর2 স্কয়ার। সেম ভাবে তাহলে দেখো কে লিখলাম আর কিউ2 থাকবে, এখানে আর2 এর মান কত হবে, কিউ থেকে এম পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কয়ার, ঠিক আছে। এতটুকু তোমাদের বোঝার কথা, আগের ম্যাথেও আমরা সেম ভাবে করছিলাম। এর পরবর্তীতে আমরা এখন এই দুটোটা তীব্রতা এখন সমান লিখতে পারবো, এখন লিখবা যে এখন ই1 আর ই2 সমান, তাহলে ই1 এর মান কত, কে কিউ1 ডিভাইডেড বাই 1 + x হোল স্কয়ার ডিভাইডেড বাই কে কিউ2 ডিভাইডেড বাই স্কয়ার। এবার হচ্ছে ক্যালকুলেশন করবা, এগুলো আমাদের কিছুর দরকার নেই। খেয়াল করো, তাহলে এবার এখানে দেখো কে আছে, এখানেও কে আছে, উভয় পাশ থেকে কে গুলো বাদ, তাহলে থাকতেছে কিউ1 ডিভাইডেড বাই 1 + x হোল স্কয়ার ইকুয়াল কিউ2 ডিভাইডেড বাই এস স্কয়ার, ঠিক আছে। এবার হচ্ছে এই কিউ1 আর কিউ2 কে আমরা একসাথে লিখবো, অর্থাৎ এগুলো স্থানান্তর করবো, 1 + x হোল স্কয়ার যাবে এখানে আর কিউ2 আসবে এখানে, তাহলে কিউ1 ডিভাইডেড বাই কিউ2
আর এখানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কিউ ওয়ান এর মান কত? কিউ ওয়ান আর হচ্ছে কিউ টুর মানগুলো এখন বসাবো। কিউ ওয়ান এর মান হচ্ছে আমাদের 70 আর হচ্ছে কিউ টুর মান হচ্ছে 30। আর এখানে 1 প্লাস এক্স আছে আর এখানে আছে স্কোয়ার, দুটোটাকে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু উভয়ের উপর স্কোয়ার আছে তাহলে এইভাবে কিন্তু লিখতে পারি আমরা। এখন উভয় পাশে হচ্ছে আমরা রুট করে দিই, রুট করে দিলে এখানে রুট আসবে, বর্গ করে দিছি। আর এখানে বর্গ করার কারণে এখানে রুটের স্কোয়ারটা চলে যাবে, থাকবে শুধু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা থাকতেছে। ঠিক আছে, এখন আমরা আবার এখানে ক্যালকুলেশন করবো, এতটুকু ক্যালকুলেশন রুট 70/30, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.526 পাবো। আর এখানে থাকতেছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা থাকতেছে। ঠিক আছে, তাহলে এবার আর গুণ করা, অর্থাৎ কোনায় কোনায় গুণ। এটা নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। এটা নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1টা গুণ হবে কার সাথে? এই কোনায়, এই কোনায় কোনায় গুণ। ঠিক আছে, কোনায় কোনায় গুণ, তাহলে x এটার সাথে গুণ হলে 1.526x, আর 1 এর সাথে 1 প্লাস এক্স গুণ হবে 1 প্লাস এক্স থাকতেছে। এখন x গুলো এক পাশে রাখতেছি, দেখো 1.52x, আর এই x এখানে ছিল প্লাস, সমান চিহ্নের বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস x ইকুয়াল 1। এবার এই দুটোটা থেকে x কমন, এই দুটোটা থেকে x কমন দিলে এখানে x কমন নিলে থাকবে 1.526, আর এখানে x কমন নিলে থাকবে 1 ইকুয়াল 1। সুতরাং x সমান হবে কি, এটা এখানে কোন অবস্থায় আর এখানে দিলে ভাগ হয়ে যাবে 1 এর সাথে, তাহলে 1.526 মাইনাস 1, তাহলে আমাদের এখানে থাকতেছে কত? 1 ডিভাইডেড বাই 0.526 থাকতেছে। ঠিক আছে, এখন 1/0.526 এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1.90 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মানটা পেলাম। এটা হচ্ছে প্রথম কন্ডিশনের জন্য, যে আমরা যদি দোনোটাকে কি করি, স্পর্শ করে, অর্থাৎ এখানে যে কিউ ওয়ান আর কিউ টু আধান আছে দোনোটাকে যদি স্পর্শ করে, তাহলে স্পর্শ করালে তাদের অবস্থানটা বলতে হবে, অবস্থানটা হবে পি বিন্দু আর কিউ বিন্দু, অর্থাৎ কিউ বিন্দু থেকে 1.9 মিটার দূরে হবে। বুঝতে পারছো? 1.9 মিটার দূরে হবে এটার অবস্থান। তাহলে আমরা প্রথম কন্ডিশন, অর্থাৎ চার্জ জোনটাকে স্পর্শ করালে এটা কোন জায়গায় অবস্থান হবে সেটা কিন্তু আমরা বের করছি। এরপর আমাদেরকে কোশ্চেনে বলছে যে যদি স্পর্শ করি পূর্বের অবস্থায় রেখে দিই, অর্থাৎ স্পর্শ করানো শেষ, আবার যে যেখানে ছিল তাকে আবার সেখানে বসাই দিছি। প্রথমে মারামারি লাগাই দিছি, এরপরে মারামারি শেষ, তাদেরকে দুই জায়গায় বসাই দিছি। ঠিক আছে, এখন যদি দুই জায়গায় বসাই দেওয়ার ফলে তখন কি হবে, আমাদের তাদের নিরপেক্ষ যে বিন্দুটা ওইটার অবস্থান করতে হবে, সেটা আমাদেরকে এখন দেখাইতে হবে। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করিও তো। যারা ক্লাসে যুক্ত আছে একটু কমেন্ট করো, তোমরা আসো নাকি চলে গেছো সেটা বুঝতেছি না। তাহলে এবার আমরা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আসবো, দ্বিতীয় ক্ষেত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, এখন বলছে যে দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে আমাদের কি হয় সেগুলো আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলছে আমাদের স্পর্শ করি, এরপর আবার আবার জায়গায় রেখে দিই। এবার লিখবো আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে গোলক দ্বয় স্পর্শ করে, গোলক দ্বয় স্পর্শ করিয়ে, গোলক দ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে, যথাস্থানে রেখে দিলে, যথাস্থানে রেখে দিলে কি হবে, তাদের যদি স্পর্শ করে আমি আগে যায় রেখে দিই, তাহলে তাদের
বিভব দুটোটার মান সেম হবে, অর্থাৎ বি1 আর বি2, বি মানে হচ্ছে বিভব, তাদের মধ্যে যে তড়িৎ বিভব আছে দুটোটা সমান হবে। তারপর তাদের চার্জ অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বটা দুটোটা সমান হয়ে যাবে, অর্থাৎ তাদের মাঝখানের দূরত্বটা, তাদের দূরত্ব মাঝখানে যে দূরত্বটা সেটা দুটোটা সমান হবে, অর্থাৎ আর1 আর আর2 প্রথম বিন্দুর জন্য প্রথম বিন্দুর ব্যাসার্ধ আর দ্বিতীয় বিন্দুর ব্যাসার্ধ এটা সেম হয়ে যাবে। এরপরে সমান হওয়ায় যদি এই দুটোটা সমান হয়, বিভব আর হচ্ছে তাদের ব্যাসার্ধ গুলো সমান হয়, তাহলে কি হবে, তাদের মধ্যে চার্জ দুটোটাও সমান হবে। যেহেতু স্পর্শ করছি আমি, স্পর্শ করার কারণ তাদের মধ্যে বিনিময় হবে না, চার্জ দুটোটার মধ্যে বিনিময় হবে, একে অপরের কাছে তার চার্জ গুলো বিনিময় হবে, তড়িৎ বিভব দুটোটা কি হবে, সমান হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব দুটোটা সমান হয়ে যাবে। তারপর হচ্ছে তাদের চার্জ গুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন একটা বেশি আর একটা কম, এটা কোনো ডিফারেন্স থাকবে না, তখন তাদের মধ্যে কি হবে, দুটার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। তাহলে এবার কিউ, তাহলে মোট চার্জ আমাদের এখন যদি কিউ আর কিউ1 কিউ2 যদি সমান হয়ে যায়, তাহলে এখন আমাদের মোট চার্জ কত হবে, মোট চার্জ তাহলে এখন একটা হয়ে যাবে, যেহেতু স্পর্শ করে আমি এবার আগে জায়গায় রেখে দিছি, তাহলে এখন চার্জ কিন্তু একটা হয়ে গেছে, তাহলে সেটা কিউ, টোটাল মোট চার্জ হয়ে যাবে কিউ1 আর হচ্ছে কিউ2, দুটোটা সমান, যেহেতু দুটোটা সমান তাহলে আবার দুটোটা আমি যোগ করে দিচ্ছি, দুটোটা মিলে একটা হয়ে যাবে, কিউ1 এর মান হচ্ছে কত, 70, আর কিউ2 এর মান হচ্ছে মাইনাস মাইনাস 30, তাহলে -30, তাহলে এখানে থাকতেছে কত, 40 কুলম্ব থাকতেছে। ঠিক আছে, তাহলে এখন আরেকটা লিখে আসি, দেখো এখানে পি ও কিউ, পি আর কিউ হচ্ছে এর, কিউ আর কিউ এর চার্জ, এখন কি হচ্ছে, দুটোটা এক হয়ে গেছে, চার্জ একই ধরনের এবং এরা হচ্ছে কি সমান, এবং এবং তারা কি, শ্রাবণ তারা তো কমেন্ট করছো, জি ভাই আসি, কমেন্ট করিও, কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে তোমরা আছো না আছো। পি আর কিউ এর চার্জ একই ধরনের এবং এদের চার্জ হচ্ছে চার্জ একই ধরনের, আর এদের চার্জ হচ্ছে সমান, চার্জ সমান, তো চার্জ সমান, তাহলে যদি চার্জ যদি সমান হয় তাহলে তাদের, আমাদের এখন এখানে মাঝখানে পি আর কিউ এর মধ্যে দূরত্ব ছিল কত, 1 মিটার ছিল, তাহলে তাদের মাঝখানের মধ্যবর্তী দূরত্বটা কত হবে, নিরপেক্ষ বিন্দুটা কত হবে, এটাকে এককে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ মাঝখান বরাবর এটা, কারণ যেহেতু তাদের এখন চার্জ গুলো সমান হয়ে গেছে, এখন আর বেশি আর কম কিছুই নাই, চার্জ দুটোটা কি, চার্জ দুটোটা সমান, তো চার্জ দুটোটা সমান হলে তাহলে আমাদের নিরপেক্ষ বিন্দু, তাহলে নিরপেক্ষ বিন্দু নিরপেক্ষ বিন্দু x ইকুয়াল 1/2, এটা অর্ধেক হয়ে যাবে 0.5 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে যা কিউ থেকে, কিউ হতে 0.5 মিটার দূরে সংযোজক সরলরেখার মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা এখন যে নিরপেক্ষ বিন্দুটা পেলাম সেটা, এখন আমাদেরকে বলছে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কি রূপ পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হবে, তাহলে আমরা জাস্ট লিখে দিব, তাহলে আমরা এখন লিখতে পারি যে অর্থাৎ কিউ আধান হতে 0.5 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এবার আমরা কি করব, নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা লিখে দেব, যে নিরপেক্ষ বিন্দুর নিরপেক্ষ বিন্দুর অবস্থান, তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান আগে ছিল 1.90, আগে আমাদের ছিল কত, 1.90 আর এখন হচ্ছে 0.5, তাহলে দুটোটা যোগ করে দিলে আমাদের হচ্ছে 2.396 মিটার,
তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ বিন্দুর অবস্থানের পরিবর্তনটা। দেখো তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা এখন কোথায় আসছে? 2.396 মিটার আসছে। বুঝতে পেরেছো কিনা কমেন্ট করি, এটা একটু ঝামেলাপূর্ণ ম্যাথ। দেখো এখানে আমি প্রথমে কি করছি আমরা, আর একটু বুঝে খেয়াল করো, এখানে ফি আর হচ্ছে কিউ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তো তখন যখন তাদের মধ্যে স্পর্শ করানো হয়েছিল, তখন তাদের নিরপেক্ষ বিন্দুর যে অবস্থানটা সেটা কি হয়েছিল 1.9 মিটার। কোথায় থেকে? কিউ বিন্দু থেকে 1.9 মিটার দূরে, বেশি ওইদিকে গেছিল। কারণ যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক স্পর্শ করবে, তখন তাদের তীব্রতার মানটা কি হবে? বাইরে হবে। বাইরে কোন দিকে হবে? যেটার ক্ষুদ্র আধান, অর্থাৎ কিউ থেকে 1.90 মিটার দূরে হবে। ঠিক আছে, এখন হচ্ছে যখন আমরা স্পর্শ করানোর পর আবার আগের জায়গায় রেখে দিছি, তখন তাদের মধ্যে যে অবস্থানটা সেটা এখন কত পাইছিলাম আমরা? 0.5 মিটার পেয়েছি। কারণ যেহেতু তার সবগুলো সমান, আমরা পূর্বের যে দূরত্বটা ছিল সেটাকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তো সেটা হচ্ছে কিউ আধান হতে 0.5 মিটার দূরে হবে না এখানে, এটা হচ্ছে মিটার ফি বিন্দুর দিকে। ফি ফি বিন্দুর দিকে লিখলে সুন্দর হবে। ফি বিন্দুর দিকে, ফি বিন্দুর দিকে, ফি বিন্দুর দিকে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। এটা হচ্ছে ফি বিন্দুর অভ্যন্তরে, কারণ তখন তাদেরকে আমি স্পর্শ আর করাই না, তারা যে যেখানে ছিল সেই তারা ওখানে বসাই দিছি। তো বসাই দেওয়ার কারণে তাদের অবস্থানটা তখন অবস্থানটা কত হয়েছে? সেটা হচ্ছে 0.5। এটা ভিতরে, যে দুটোটা পি আর কিউর ভিতরে অবস্থান। আর প্রথমটা যেটা স্পর্শ করানোর পরে সেটা সেটা ছিল বাইরে। তাহলে আমরা নিরপেক্ষ বিন্দুর অবস্থান ফাইনালি পেলাম কত? 2.396 মিটার। বুঝে গেলে আমাকে একটু কমেন্ট করো। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করিও, যারা ক্লাসে আসো একটু কমেন্ট করিও আমাকে। এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, তোমার কমেন্ট করছো জি স্যার, বুঝতে পারছি। এরপর শ্রাবণ, তার দুইজনকে দেখা যাচ্ছে ক্লাসে, বাকিরা কেউ নাই বোধহয়। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ম্যাথ করাবো কিনা আজকে। আরেকটা ম্যাথ করানোর চিন্তা ভাবনা আছে, যদি এখানে দুইটা ম্যাথ হচ্ছে, আরেকটা ম্যাথ করানোর চিন্তা ভাবনা আছে। করাবো কিনা বলো, তোমরা যদি চাও তাহলে করাবো। আরেকটা ম্যাথ করাইতাম, আরেকটা ম্যাথ করানোর চিন্তা ভাবনা ছিল, একটা করাবো নাকি নেক্সট ক্লাসে? আচ্ছা করেই দেন বলছো, ঠিক আছে করাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। আরেকটা ম্যাথ আমি তুলে নিচ্ছি, সেটা একটু দেখিও। খেয়াল করো, সেটা হচ্ছে দুইটা চার্জ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটার ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধ, কোশ্চেনটা তুলে নাও, কোশ্চেন গুলো তুলে নাও। ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এরপরে মাঝখানে এদের দোনোটা চার্জের মধ্য দিয়ে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার।
আর এটা হচ্ছে -10 কুলম, আর এটা হচ্ছে +31 কুলম। এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ ইকুয়াল, চার্জ দেওয়া আছে 1.6 ইন্টু, সরি, চার্জ -1.6 × 10⁻⁻19। গ নম্বর কোশ্চেন বলছে যে এই বিন্দুতে, এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে? এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে? গ নাম্বার কোশ্চেন বলছে যে এ ও বি গোলক দ্বয় স্পর্শ করবে। গোলক দ্বয় স্পর্শ করলে, স্পর্শ করিয়ে, স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে, এদের মধ্যকার বলের কি রূপ পরিবর্তন হবে? লিখে না বুঝে গেলে আমাকে একটু বলি, আমার লেখাগুলো একটু তোমাদের মতো না, লেখাগুলো একটু খারাপ। দেখো, প্রথম কোশ্চেন, এখানে দুইটা চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে -10 কুলম, একটা হচ্ছে -31 কুলম, +31 কুলম, একটা এ একটা বি বিন্দু। এই বিন্দুর, অর্থাৎ এই যে গোলকটা, এখানে দুইটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, বি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তো তোমাকে বলছে যে মাঝখানে তাদের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, আর এখানে চার্জ দেওয়া আছে। প্রথম কোশ্চেন, এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে তোমাকে বের করতে হবে। কতটি ইলেকট্রন আছে কিভাবে করবা? ইলেকট্রন কতগুলো আছে সেটা বের করার জন্য তোমাকে প্রথমে লিখতে হবে যে, লিখবা এখানে কি কি আছে সেগুলো লিখবে। এখানে এই বিন্দুর, এই বিন্দুতে চার্জ
আচ্ছা, আমার এখানে সাউন্ডের প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমার ওই মাইক্রোফোনটার চার্জ শেষ। আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে সাউন্ডটা এখন সাউন্ড ক্লিয়ারলি, এটা আমার এমনি নর্মালি বলতেছে এটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাই। বাইরে থেকে একটু নয়েজ আসবে যদিও। এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও তো আমাকে। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম, দেখো আমরা এখানে ব্যাসার্ধ দেওয়া আছে তোমরা, তো ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধ মানে হচ্ছে এখান থেকে মূল বিন্দু থেকে অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র থেকে এখান থেকে পর্যন্ত দূরত্ব। তো আমাকে ব্যাসার্ধ গুলো কাউন্ট করতে হবে। মাঝখানে দূরত্ব হচ্ছে 4 মিটার। 4 মিটার হলে 4 মিটার প্লাস, তাহলে আমাদের যে ব্যাসার্ধ তোমরা ছিল এগুলো কাউন্ট করতে হবে সাথে। তো এই কারণে আমি 3 সেন্টিমিটার ছিল, 3 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করছি, এগুলো কাউন্ট করছি। তাহলে আমার এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.07 মিটার। এবার তাহলে আর এখানে অবশ্যই ধ্রুবক কে এর মান লাগবে। কে সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 and m স্কয়ার c ইনভার্স 2। তাহলে f সমান k কিউ এ কিউ বি ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, তাহলে r স্কয়ার, এটা r দ্বারা প্রকাশ করবা। তাহলে মান বসাও। কিউ মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর কিউ এর মান হচ্ছে 10 কুলম। এখানে কিন্তু মাইনাস এগুলো বসাবা না, জাস্ট হচ্ছে অ্যাকুরেট যে মানটা আছে ধনাত্মক ঋণাত্মক এগুলো বাদ, জাস্ট অ্যাকুরেট মানটা বসাই দিবে। আর নিচে হচ্ছে 4.07 হোল স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। শেষ। বুঝতে পারছো? বুঝে গেছে কিনা বলো। এখনো সাউন্ড প্রবলেম? আচ্ছা, সাউন্ড প্রবলেম হলে একটু কষ্ট করে দেখে নাও। আমার এখন মাইক্রোফোনটা চার্জ চলে গেছে। আচ্ছা, এরপরে আমাদেরকে এবার সংযোগ করে দিতে হবে। এ আর বি বিন্দু দুটোটা যদি আমরা সংযোগ করে দিই তাহলে কি হবে সেটা এখন লিখতেছি। দেখো, বল দ্বয় স্পর্শ করিয়ে স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে বিভব দ্বয় কি হবে? সমান হবে। বিভব সমান হবে, তার মানে B1 আর B2, অর্থাৎ এই যে দুটোটা এই বিন্দুর আর বি বিন্দু, এই দুটোটা বিন্দুর বিভবগুলো কি হবে? সমান হবে দুটোটা। আর তাদের চার্জ গুলো কি হবে? সমান হবে। Q1 ইকুয়াল Q2 হবে। তারপর তাদের ব্যাসার্ধ R1 ইকুয়াল R2 হবে। আমরা আগের ম্যাথেও কিন্তু দেখছিলাম তাদের বিভব সমান হয়, তার চার্জ সমান হয়, ব্যাসার্ধ গুলো কি হয়? সমান হয়। তাহলে যদি চার্জ যেহেতু সমান, তাহলে মোট চার্জ, তাহলে এখানে মোট চার্জ কত হবে? এখন Q সমান Q1 প্লাস Q2, দুটোটা কি করব? আমরা যোগ করে দেব। তাহলে Q1 এর মান হচ্ছে কত? -10 আর Q2 এর মান হচ্ছে 31। তাহলে দেখো -10 আর হচ্ছে 31, দুটোটা ক্যালকুলেশন করলে এখানে থাকতেছে হচ্ছে 21 গুণ। এরপরে মোট ব্যাসার্ধ,
মোট ব্যাসার্ধ আর সমান কি হবে, যেহেতু আমরা এখন দুটোটাকে সমান করছি তাহলে মোট টোটাল যে ব্যাসার্ধ সেটা আমরা এখন যোগ করব। তাহলে R1 আর হচ্ছে R2 ব্যাসার্ধ কিন্তু এইটা, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব, তাহলে দুটোটা একটা হচ্ছে 0.03 আর একটা হচ্ছে 0.04, তাহলে 0.07। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমাদের স্পর্শ করার পর আমরা এবার চার্জ গুলোর মান, মোট চার্জের মান বের করছি। এবার আমরা হচ্ছে চার্জ অ্যাট্রাক্টিভ মান বের করব। চার্জ, প্রথম বস্তু চার্জ কি হবে স্পর্শ করার পর সেটা আমরা বের করব এখন, কারণ আমাদেরকে বলের মান বের করতে হবে। তো বলের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের দুটোটা চার্জ লাগবে, তারপর আমরা ক্যালকুলেশন করব। তাহলে লিখবে এখন স্পর্শ করার পর, স্পর্শ করার পর কি হয়েছে দেখো, স্পর্শ করার পর প্রথম বস্তু চার্জ, প্রথম বস্তুর চার্জ Q1, এখন প্রাইম নতুন করে যেহেতু চার্জ বের হবে তাহলে এটাকে প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। তো সেটা বের করব কিভাবে, প্রথম R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু হচ্ছে Q, অর্থাৎ আগের যে টোটাল যে আধানটা এটা। ঠিক আছে, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 এটা হচ্ছে সূত্র, তোমরা মনে রাখবা যে যদি আমরা কখনো এভাবে মান বের করি, যে স্পর্শ করার পর আমরা যদি বলের মান বের করতে চাই তখন আমাদেরকে পরিবর্তিত যে চার্জগুলো হবে এই চার্জগুলো বের করার জন্য Q1 প্রাইম ইকুয়াল প্রথম যে ব্যাসার্ধটা এই সেই ব্যাসার্ধটা ডিভাইডেড বাই দুটোটা ব্যাসার্ধের যোগফল ইনটু হচ্ছে টোটাল চার্জ। মান বসাও, Q1 হচ্ছে 0.0203 আর দুটোটার যোগফল হচ্ছে কত 0.07 আর Q মান হচ্ছে 21। তাহলে দুটোটা ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে 9 কুলম্ব। ঠিক আছে, তাহলে এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বের করব। Q2 প্রাইম, ওইটার ক্ষেত্রে হচ্ছে R2 হবে, R2 উপর হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সবকিছু ঠিক থাকবে শুধু উপর R2 হবে আর কি। এবার মান বসাও, তাহলে R2 হচ্ছে 0.04 আর নিচে হচ্ছে 0.07 ইনটু Q এর মান হচ্ছে 21। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 12 কুলম্ব। দেখো আমরা দুইটা কিন্তু চার্জ এখন বের করে ফেলছি, একটা হচ্ছে 9 কুলম্ব আর একটা হচ্ছে 12 কুলম্ব, দুইটা কুলম্ব আমাদের বের হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনের জন্য আমাদের বলের মানটা বের করব। তো আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 1.68, এটা আমি আলাদা লিখে রাখতেছি। দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার জন্য বের করব। দ্বিতীয় ক্ষেত্রে f প্রাইম ইকুয়াল তাহলে k ইনটু Q1 প্রাইম আর হচ্ছে Q2 প্রাইম ডিভাইডেড বাই r স্কয়ার। r মান বসাও, k এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর Q1 এর মান হচ্ছে 9 আর Q2 প্রাইম এর মান হচ্ছে 12 আর এখানে r এর মান কিন্তু হচ্ছে আগে যেটা ছিল ব্যাসার্ধ ওইটাই থাকবে, কারণ ব্যাসার্ধ চেঞ্জ হয় নাই। ব্যাসার্ধ না, এটার rটা হচ্ছে মূলত এখানে কি rটা r দিব না, এখানে d দিই। d হচ্ছে এখানে দূরত্ব, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব, তো সেটা হচ্ছে 4.07 ফুল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়েছি 5.87 10 টু দি পাওয়ার 10 কুলম্ব নিউটন স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে দেখো স্পর্শ করার পর আমাদের কি হয়েছে, বলের মান কি হয়েছে, কমে গেছে। কিন্তু আমাদেরকে বলছে বলের কি রূপ পরিবর্তন হয় সেটা কিন্তু দেখাইতে হবে। তো বলের কি রূপ পরিবর্তন আমরা লিখব যে বলের পরিবর্তন বুঝতে হবে। দেখো আমি আগে বলছি যে
পদার্থবিজ্ঞানের গ নাম্বার কোশ্চেন এটা খুব ইজি হবে, কিন্তু এটা অনেক হার্ড হবে, হার্ড। এটা পারার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কিন্তু বলের পরিবর্তন, তাহলে এখন বলের পরিবর্তন দেখো, এটা বড় এটা ছোট, এটা থেকে এটা নিয়ে এটা হচ্ছে 1.68 ইন্টু পরিবর্তন যেহেতু বলছে সেটা দেখা যাবে কি রূপ পরিবর্তন হয়, আগে থেকে কি রূপ পরিবর্তন হয়, আগে ছিল এটা এখন হচ্ছে এটা, কি রূপ পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 5.87 10 to the power 10, তাহলে আগে থেকে কমে গেছে কিন্তু 1.033 ইন্টু 10 to the power 11 নিউটন। তাহলে তো নিউটন বল আগে থেকে কি কমে গেছে কিন্তু। শেষ শেষ, বুঝতে পারছো? বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, লাস্ট পর্যন্ত মেবি শ্রাবন্ত আর রূপে তুমি ক্লাসে ছিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আর আজকে যে ম্যাথ তিনটা করেছে এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো গ্রুপে পোস্ট দিবা, আমাদের মেন যে গ্রুপটা অপু স্টাডি হাব গ্রুপে পোস্ট দিবা। এটা তো আমাদের প্রাইভেট গ্রুপ, আমাদের মেন যে গ্রুপটা আছে অপু স্টাডি হাব, এই গ্রুপে পোস্ট দিবা। আমাদের ক্লাস সম্বন্ধে পোস্ট দিয়ে বলবা, তাহলে ওনারা হচ্ছে ক্লাসগুলো করতে আগ্রহ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 8টায় আমাদের ত্রিকোণমিতি দ্বিতীয় ক্লাসটা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।